Okay. তাহলে আমরা সরাসরি কোশ্চেনে যাই। Which antibody is most strongly associated with this underlying disease? A 55-year-old man attends the clinic complaining increasing pain and weakness of his limbs, which is preventing him from getting up from a chair easily and from climbing the stairs. Blood tests show a creatine kinase level 14,000 and 500 induction per liter. Chest X-ray reveals a large shadow in the right mid zone, and pulmonary function tests reveal evidence of pulmonary fibrosis. Which antibody is most strongly associated with this underlying disease? তাহলে এখানে ডায়াগনোসিস কি হবে, অ্যান্সার কি হবে? ডায়াগনোসিস পলিমায়োসাইটিস। ওকে, নেক্সট লাইন। তাহলে একটা ওল্ড এজ এ পেশেন্ট প্রক্সিমাল মাসল উইকনেস নিয়ে প্রেজেন্ট করছে, সাথে তার ক্রিয়েটিন কাইনেস বেশি আছে, এক্স-রে তে একটা লার্জ শ্যাডো আছে, আর সাথে পালমোনারি ফাংশন টেস্টে পালমোনারি ফাইব্রোসিস আছে। তাহলে এক্ষেত্রে আমরা ডায়াগনোসিস হচ্ছে পলিমায়োসাইটিস। পলিমায়োসাইটিসের ক্ষেত্রে আমাদের মোস্ট স্ট্রং অ্যাসোসিয়েশন হচ্ছে অ্যান্টি-জো1 অ্যান্টিবডি। আচ্ছা, ডায়াগনোসিস আমরা কনফার্ম করবো কিভাবে? অ্যান্টিবডি দেখাবার দ্বারা কিভাবে আমরা কনফার্ম করতে পারি? তাহলে পলিমায়োসাইটিসের পেশেন্টের ক্ষেত্রে কনফার্মেটরি ইনভেস্টিগেশন কি হবে? মাসল বায়োপসি। আর ট্রিটমেন্ট? তাহলে পলিমায়োসাইটিস ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে হাই ডোজ স্টেরয়েড। আর এখানে একটা বলা হয়েছে যে পালমোনারি ফাংশন টেস্ট রিভিলস পালমোনারি ফাইব্রোসিস। তাহলে পলিমায়োসাইটিস পেশেন্টগুলোর ক্ষেত্রে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ থাকে, বিশেষ করে যাদের অ্যান্টি-জো1 অ্যান্টিবডি থাকে তাদের ক্ষেত্রে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের চান্স থাকে বেশি। এই পেশেন্টে আমরা পলিমায়োসাইটিস কনফার্ম করলাম ধরেন মাসল বায়োপসি দিয়ে। এরপর আমাদের নেক্সট স্টেপ কি হবে? এরকম একটা সিনারিও দিয়ে দিল যে ডায়াগনোসিস কনফার্ম করা হয়েছে পলিমায়োসাইটিস ডায়াগনোসিস। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের আর কি করা আছে? চেস্ট এক্সরে দেখেন বলছে লার্জ শ্যাডো ইন দ্য রাইট মিড জোন। তাহলে পলিমায়োসাইটিস গুলা ক্ষেত্রে অনেক সময় আন্ডারলাইং ম্যালিগনেন্সি থাকে, ইউজুয়ালি লাং ক্যান্সার রিস্ক থাকে বেশি। সেই পেশেন্টের যেহেতু এক্সরেতে একটা শ্যাডো আছে, সেই ক্ষেত্রে আমাদের পরবর্তীতে কন্ট্রাস্ট সিটি স্ক্যান করে দেখতে হবে কোনো মাস লেশন আছে কিনা, এরপর সেখান থেকে টিস্যু ডায়াগনোস করতে হবে। তাহলে পলিমায়োসাইটিস থেকে এই কোশ্চেনগুলো আসতে পারে। ফার্স্ট হচ্ছে পেশেন্টের প্রক্সিমাল মাসল উইকনেস থাকে, ক্রিয়েটিন কাইনেজ লেভেল অনেক বেশি থাকে, এদের ক্ষেত্রে অ্যান্টিবডি থাকে হচ্ছে অ্যান্টি-জো1 অ্যান্টিবডি। পেশেন্টগুলো ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ থাকতে পারে, বিশেষ করে অ্যান্টিবডি পজিটিভ থাকলে তাদের ক্ষেত্রে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের রিস্ক থাকে বেশি। আর কনফার্ম করার জন্য আমরা করব মাসল বায়োপসি। কোন জায়গা থেকে মাসল নিব এটা দেখার জন্য আমরা একটা এমআরআই করতে পারি। ট্রিটমেন্ট হচ্ছে হাই ডোজ স্টেরয়েড। আর পেশেন্টগুলোর ক্ষেত্রে কোনো আন্ডারলাইং ম্যালিগনেন্সি আছে কিনা সেটা স্ক্রিনিং করতে হবে। পেশেন্ট ক্ষেত্রে যেহেতু এক্সরেতে একটা আমাদের শ্যাডো আছে লাংসে, সো আমরা পরবর্তীতে সিটি স্ক্যান করে দেখতে পারি টু এক্সক্লুড আন্ডারলাইং লাং ক্যান্সার। এরপরে কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? তাহলে 65-year-old ওম্যান being treated for epilepsy presents with bony pain and muscle weakness.
Blood tests show increased serum alkaline phosphatase, plasma calcium at the lower limit of the normal range, and low serum phosphate levels. X-ray of femur reveals linear areas of low density surrounded by sclerotic border. তাহলে একটা ওল্ড এজের পেশেন্ট, সাথে এপিলেপসি ট্রিটমেন্ট পাচ্ছে পেশেন্ট, এখন প্রেজেন্ট করছে প্রক্সিমাল মাসল উইকনেস এন্ড বনি পেইন নিয়ে। ইনভেস্টিগেশনে এএলপি বেশি আছে, ক্যালসিয়াম এন্ড ফসফেট কম আছে। আর এক্স-রেতে বলছে কি লো ডেনসিটি সারাউন্ডেড বাই স্ক্লেরোটিক বর্ডার। তাহলে এক্ষেত্রে ডায়াগনোসিস কি হবে? অপশন আছে অস্টিওম্যালেশিয়া, অস্টিওনেক্রোসিস, অস্টিওপোরোসিস, অস্টিওসার্কোমা, প্যাজেটস ডিজিজ। প্যাজেটস ডিজিজ। আচ্ছা, প্যাজেটস ডিজিজে ক্যালসিয়াম ফসফেট কেমন থাকে? প্যাজেটস ডিজিজের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক হচ্ছে আইসোলেটেড ইনক্রিজড এএলপি। মানে প্যাজেটস ডিজিজের ক্ষেত্রে ক্যালসিয়াম ফসফেট এগুলো নরমাল থাকবে, কিন্তু এই পেশেন্টের ক্ষেত্রে ক্যালসিয়াম কম আছে, ফসফেট কম আছে। তাহলে ক্যালসিয়াম ফসফেট দুইটা কম থাকতে পারে কোথায়? অস্টিওম্যালেশিয়া। এক্সেলেন্ট। তাহলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি পেশেন্টগুলোর ক্ষেত্রে বনি পেইন থাকতে পারে, মাসল উইকনেস থাকতে পারে। আর ভিটামিন ডি, ভিটামিন ডির কাজ হচ্ছে ব্লাডে ক্যালসিয়াম এবং ফসফেট বাড়ানো। তাহলে কোনো পেশেন্ট যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে কি হবে? ক্যালসিয়াম কমে যাবে, ফসফেট কমে যাবে। যখন পেশেন্টের ক্যালসিয়াম আয়ন কমে যাবে তখন সে স্টিমুলেট করবে প্যারাথাইরয়েড হরমোনকে। প্যারাথাইরয়েড হরমোন তখন অস্টোব্লাস্টিক এবং অস্টোক্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়াবে। এর ফলে কি হবে? এএলপি লেভেল বাড়বে। তাহলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে আমরা কি কি পাবো? ক্যালসিয়াম কম পাবো, ফসফেট কম পাবো, পিটিএইচ আর এএলপিটা বেশি পাবো। এখন এই পেশেন্টের ক্ষেত্রে অস্টোম্যালেশিয়ার কারণ কি? একটা হচ্ছে ওল্ড এজ এর ফিমেল পেশেন্ট। তাহলে ওল্ড এজ এবং ফিমেল দুইটাই হচ্ছে অস্টোম্যালেশিয়ার রিস্পেক্টিভ কাজ করতে পারে। আর একটা হচ্ছে এপিলেপসি। তাহলে এপিলেপসিতে আমরা যে ড্রাগগুলো ইউজ করি এর মধ্যে ফিনাইটোয়াইন হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি করতে পারে। ফিনাইটোয়াইন। আচ্ছা, প্যাজেট ডিজিজে এগেনস্ট আরেকটা পয়েন্ট হচ্ছে পেশেন্টের মাসল উইকনেস। তাহলে প্যাজেট ডিজিজে পেশেন্টে ইউজুয়ালি বনি পেইন থাকে, বনি ডিফর্মিটি থাকতে পারে। প্রক্সিমাল মাসল উইকনেসের কজের মধ্যে কিন্তু আমরা প্যাজেট ডিজিজ পড়ি নাই। তাহলে প্রক্সিমাল মাসল উইকনেসের যে কজগুলো আছে এগুলো পরীক্ষার জন্য আমরা বলছিলাম খুবই ইম্পর্টেন্ট। তাহলে একটু আগে আমরা একটা পড়লাম পলিমাসাইটিস, আর এখন পড়লাম অস্টিওম্যালেশিয়া। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অস্টিওম্যালেশিয়া। হোয়াট কুড the diagnosis be? A 26-year-old man who is being treated for chlamydial urethritis, pain and swelling in his left ankle, pain in the soles of his feet, and a rash on the palms of both hands and gritty red eye. And diagnosis is reactive arthritis. Excellent. তাহলে পেশেন্টের এখানে কম্বিনেশন আছে কি? ক্ল্যামাইডিয়াল ইউরেথ্রাইটিস আছে, তারপর আছে আর্থ্রাইটিস আছে, একটা হচ্ছে কনজাংটিভাইটিস আছে। তাহলে কম্বিনেশনকে বলা হয় রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। এছাড়া একটা নাম আছে না কম্বিনেশনকে কি বলা হয়? যদি ক্ল্যামাইডিয়াল ইউরেথ্রাইটিস সাথে কনজাংটিভাইটিস থাকে, রিটার সিনড্রোম। রিটার যদি এখন ইউজ করা হয় না, তবে অনেক সময় এটা দিয়ে প্রশ্ন দেয়। What is the most probable diagnosis? A 42-year-old obese woman with a 10-year history of rheumatoid arthritis has been on methotrexate 25 mg weekly and prednisolone 2.5 mg daily for a number of years. She presents with severe hip pain, relatively sudden onset, with no obvious precipitant, and is now unable to walk. What is the probable diagnosis? তাহলে 42-year-old obese, এখন প্রেজেন্ট করছে লং টার্ম স্টেরয়েড খাইছে, এখন প্রেজেন্ট করছে সিভিয়ার হিপ পেইন নিয়ে। তাহলে সবাই পার্সেন্ট ডায়াগনোস হচ্ছে অ্যাভাসকুলার নেক্রোসিস অফ দ্য ফিমোরাল হেড। তাহলে কোনো পেশেন্ট যদি লং টার্ম স্টেরয়েড খেয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে পেশেন্টে অ্যাভাসকুলার নেক্রোসিস অফ ফিমোরাল হেড হতে পারে বা অন্যান্য জায়গায় অ্যাভাসকুলার নেক্রোসিস হতে পারে।
এখন কোশ্চেন হচ্ছে এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস কি হবে? এমআরআই। তাহলে এমআরআই অফ হিপ জয়েন্ট। তাহলে এই দুইটা কোশ্চেনই পরীক্ষায় আসে। একটা হচ্ছে ডায়াগনোসিস আর একটা হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস ইন কেস অফ অ্যাভাসকুলার নেক্রোসিস। Which one of the following investigation is likely to contribute most to the diagnosis of an underlying respiratory problem? তাহলে পেশেন্টের রেসপিরেটরি কি প্রবলেম আছে আমরা দেখি। A 57-year-old woman presents with shortness of breath. She has trouble with Raynaud's phenomenon for which she wears gloves all the times and takes amlodipine. She also has a history of reflux esophagitis for which she takes regular omeprazole. On examination, she looks thin and tired. Her body mass index is 18 kg per meter square. Blood pressure beshi. There is calcinosis on examination of the fingers. She has an elevated respiratory rate at rest. On auscultation, you can hear crackles at both lung base. ইনভেস্টিগেশনের মধ্যে মোটামুটি সবকিছু নরমাল, ক্রিয়েটিনটা বেশি। তাহলে একটা ফিমেল পেশেন্ট প্রেজেন্ট করছে, শর্টনেস অফ ব্রেথ আছে, রেনল্ডস ফেনোমেনন আছে, তারপর রিফ্লেক্স ইসোফেজাইটিস আছে, হাইপারটেনশন আছে, ক্যালসিনোসিস আছে, আর এর সাথেই আছে বাইলেটারাল বেজাল ক্র্যাকলস। তাহলে রেনল্ডস ফেনোমেনন আমরা কোন কোন ডিজিজে পাই এটা আমরা ডিসকাস করছি, সিস্টেমিক স্ক্লেরোসিস, এসএলই, শোগরেন্স, আর সাথে হচ্ছে ক্রায়োগ্লোবিলিনেমিয়া। তাহলে এই চারটাই মেইনলি পরীক্ষায় কোশ্চেন আসে। এখন এই চারটার সাথে রিলেট করলে এখানে ডায়াগনোসিস কোনটা হবে? তাহলে সিস্টেমিক স্ক্লেরোসিস, এসএলই, তারপর হচ্ছে শোগরেন্স, আর একটা হচ্ছে ক্রায়োগ্লোবিলিনেমিয়া। তাহলে রেনল্ডসের মেইন কজ হচ্ছে এগুলাই, এছাড়া আরো কিছু কজ আছে, তবে এগুলো পরীক্ষার জন্য আমাদের লাগে। তাহলে এই পেশেন্টের এইটার সাথে রিফ্লেক্স ইসোফেজাইটিস, ক্যালসিনোসিস, তারপর হচ্ছে লাং বেজে ক্র্যাকলস, হাইপারটেনশন, রেনাল ইম্পেয়ারমেন্ট। তাহলে একটা ডায়াগনোসিস কোনটা হবে? সিস্টেমিক স্ক্লেরোসিস। তাহলে সিস্টেমিক স্ক্লেরোসিস পেশেন্টের পালমোনারি কমপ্লিকেশনস কি কি হইতে পারে, যার কারণে পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ হইতেছে, বাইলেটারাল বেজাল ক্র্যাকলস আছে। তাহলে সিস্টেমিক স্ক্লেরোসিস পেশেন্ট এখন প্রেজেন্ট করছে শর্টনেস অফ ব্রেথ, এক্সামিনেশন আছে বেজাল ক্র্যাকলস। তাহলে ডায়াগনোসিস হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস। তাহলে সিস্টেমিক স্ক্লেরোসিস পেশেন্টের লাংসের যে কমপ্লিকেশন হয় এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে পালমোনারি হাইপারটেনশন হতে পারে, আর একটা হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস হতে পারে। তাহলে এই পেশেন্টের মোস্ট লাইকলি পালমোনারি ফাইব্রোসিস হয়েছে। তাহলে এরপর আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে পালমোনারি ফাইব্রোসিসের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন কোনটা? এইচআরসিটি। তাহলে এই পেশেন্টটা আমরা এইচআরসিটি করলে কনফার্ম হতে পারবো যে পেশেন্টের আসলে কি হয়েছে। তাহলে সিস্টেমিক স্কলিসিস পেশেন্টে কি কি ফিচার হইতে পারে, এখানে সবগুলোই মোটামুটি চলে আসছে। ফার্স্ট হচ্ছে মোস্ট কমন যেটা রেনল্ডস ফেনোমেনন হইতে পারে, জিআইটি তে রিফ্লাক্স ইসোফেজাইটিস হইতে পারে, আর লাংসে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হইতে পারে। এই ক্ষেত্রে যদি আমরা অ্যান্টিবডি টেস্ট করি তাহলে কোন অ্যান্টিবডি পজিটিভ পাবো? সিস্টেমিক স্কলিসিসের ক্ষেত্রে NTSCL70। এক্সিলেন্ট। তাহলে সিস্টেমিক স্কলিসিসের ক্ষেত্রে দুইটা অ্যান্টিবডি মেনলি পাওয়া যায়, একটা হচ্ছে অ্যান্টি সেন্ট্রোমিয়ার আর একটা হচ্ছে NTSCL70। এর মধ্যে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ আর রেনাল ক্রাইসিস এই দুইটা ক্ষেত্রে পাওয়া যায় NTSCL70 বা অ্যান্টিটোপোয়াইসোমাইজ অ্যান্টিবডি। আর অ্যান্টি সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি এটা পাওয়া যায় হচ্ছে পালমোনারি হাইপারটেনশনের ক্ষেত্রে, আর একটা হচ্ছে ক্রিয়েস সিন্ড্রোমের ক্ষেত্রে। তাহলে কোন জায়গায় কোন অ্যান্টিবডি পাওয়া যায় এটাও কিন্তু পরীক্ষা আসবে। তাহলে আগের কোশ্চেনটাতেই এইচএসসিটি না দিয়ে আবার দিয়ে দিতে পারে যে হুইচ অ্যান্টিবডি মে বি পজিটিভ ইন দিস কেস। তাহলে পলিমায়াসাইটিসের পেশেন্ট যদি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজে প্রেজেন্ট করে
সেক্ষেত্রে মোস্ট লাইকলি অ্যান্টিবডি যেটা পাওয়া যায় বা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যান্টি-জো1। তাহলে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের কজের মধ্যে আমরা ২ টা কজ পড়ে ফেললাম। একটা হচ্ছে পলিমায়োসাইটিস, যেখানে আমরা পাবো অ্যান্টি-জো1 অ্যান্টিবডি। আরেকটা পড়লাম সিস্টেমিক স্ক্লেরোসিস। এটা ইউজুয়ালি ডিফিউজ এর ক্ষেত্রে হয়, যেখানে আমরা পাবো হচ্ছে অ্যান্টি-SCL70 অ্যান্টিবডি। তাহলে পরীক্ষায় ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের কজ যদি পড়ে, সেক্ষেত্রে আমরা অ্যান্সার করতে পারবো। পলিমায়োসাইটিসের ফিচার হিসেবে যে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ নিয়ে প্রেজেন্ট করতে পারে, এটা আমরা জানলাম। আর কোন ক্ষেত্রে কোন অ্যান্টিবডি পাওয়া যায়, এটাও আমরা জানলাম। Which of the following blood results would be most keeping with in keeping with this diagnosis? A 75-year-old woman presents with chronic back pain. An X-ray of the spine shows vertebral crash fractures and evidence of osteoporosis. তাহলে একটা osteoporosis পেশেন্ট ক্রনিক ব্যাক পেইন নিয়ে প্রেজেন্ট করছে, ভার্টিব্রাল ক্র্যাশ ফ্র্যাকচার। তাহলে আমরা যদি ইনভেস্টিগেশন করি তাহলে কি পাবো? অস্টিওপোরোসিস পেশেন্ট প্লাস ফ্র্যাকচার আছে। মানে অপশন আছে লো প্যারাথরয়েড, এলিভেটেড ফসফেট, লো ক্যালসিয়াম, নরমাল অর হাই এএলপি, আরেকটা আছে রেস্ট পিটিএইচ। এটা কিন্তু ডেভিডসনের বক্সের কোশ্চেন এগুলা। এলিভেটেড ফসফেট লেভেলস। আচ্ছা, পরীক্ষায় কমন যেগুলো আসে তার মধ্যে কয়েকটা জিনিসের জন্য জাস্ট সিঙ্গেল ক্লু জানলে হবে। যেমন ফার্স্ট হচ্ছে প্যাজেটস ডিজিজ। প্যাজেটস এর ক্ষেত্রে শুধু আমরা এএলপিটা বেশি পাবো, বাকি সবকিছু নর্মাল থাকবে। দেন হচ্ছে অস্টিওপোরোসিস, তারপরে হচ্ছে অস্টিওপেট্রোসিস। এইগুলাতে সব বায়োকেমিক্যাল ফাইন্ডিংস থাকে নর্মাল। তাহলে ক্যালসিয়াম, ফসফেট, এলপি, পিটিএইচ, এই সবকিছু যদি নর্মাল থাকে সেক্ষেত্রে ডিফারেন্সিয়াল আসে দুইটা, একটা হচ্ছে অস্টিওপোরোসিস আর একটা হচ্ছে অস্টিওপেট্রোসিস। একটু ডিফারেন্স আছে, যদি কোনো পেশেন্টের অস্টিওপোরোসিস পেশেন্টের যদি ফ্র্যাকচার থাকে তাহলে সেক্ষেত্রে এএলপিটা রাইজ হইতে পারে অথবা নাও পারে। তাহলে অস্টিওপোরোসিস ক্ষেত্রে সবকিছু নর্মাল থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না, জাস্ট এলপি লেভেলটা সামটাইমস একটু হাই হইতে পারে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে নর্মাল অর হাই অ্যালকালাইন ফসফেটেজ লেভেলস। এটা তো আমরা এর আগে ডিসকাস করছিলাম, তো ভুলে যাওয়াটা স্বাভাবিক। আচ্ছা, এটা ডেভিডসনের বক্স প্রোটেকশন আমরা দেখে নিই মনে হয়। এখন আর মনে হয় না। তাহলে অস্টিওপোরোসিস এবং অস্টিওপেট্রোসিস এগুলোতে সব ফাইন্ডিংস নরমাল থাকবে, তবে ফ্র্যাকচার থাকলে এএলপিটা রাইজ হতে পারে, এটা একটু মনে রাখতে হবে। What is the most likely diagnosis? তাহলে 20-year-old man presents with a 4-day history of high spiking pyrexia, arthralgia, and wide speed rash. Examination reveals distal interphalangeal joints are swollen and there is hepatosplenomegaly is present. Despite a thorough examination, you cannot detect a rash, despite the patient adamantly telling you that he has seen a widespread pink rash over the last 4 evenings. CRP level is 78, ES are not performed. তাহলে একটা ইয়ং মেল পেশেন্ট,
প্রেজেন্ট করছে কি হাই গ্রেড ফিভার, হাই গ্রেড ফিভার সাথে জয়েন্ট পেইন, এর সাথে স্কিন র্যাশ, আর একটা হচ্ছে হেপাটোস্প্লেনোমেগালি। তাহলে ডায়াগনোসিস হচ্ছে অ্যাডাল্ট স্কিলস ডিজিজ। তাহলে এটা ইম্পর্টেন্ট। ইয়ং মেল পেশেন্ট দের ক্ষেত্রে যদি পেশেন্টের হাই গ্রেড ফিভার থাকে, জয়েন্ট পেইন থাকে, অনেক সময় লিম্ফেডিনোপ্যাথি থাকতে পারে, সাথে যদি অর্গানোমেগালি থাকে, তাহলে ডায়াগনোস হবে অ্যাডাল্ট স্কিলস ডিজিজ। এই ক্ষেত্রে যে র্যাশ পাওয়া যায় এটাকে অনেক সময় বলা হয় সালমন কালার র্যাশ। তাহলে বেসেটস না কেন, বেসেটস ইউজুয়ালি পেশেন্ট প্রেজেন্ট করে হচ্ছে রিকারেন্ট ওরাল বা জেনিটাল আলসারেশন নিয়ে, সাথে জয়েন্ট পেন থাকলে থাকতে পারে, এটা ইম্পর্টেন্ট না, আর ইউভাইটিস থাকতে পারে। হেপাটাইটিস সি ইনফেকশনের সাথে এরকম রিলেশন নাই। ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস, এটা ইউজুয়ালি লিম্ফেডিনোপ্যাথি, ফিভার, হেপাটাইটিস থাকতে পারে, তবে এখানে জয়েন্ট পেইন বা স্কিন র্যাশটা এক্সপ্লেন করা যায় না। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস তো এই ধরনের ইয়ং মেল পেশেন্টের ক্ষেত্রে খুবই আনলাইকলি। What is the most likely diagnosis? A 75-year-old woman with rheumatoid arthritis is being treated with methotrexate. She presents with malaise, temperature of 37.4 degrees Celsius, erythema, swelling, and pain of her wrist. She cannot move her wrist. What is the diagnosis? তাহলে একটা বয়স্ক রোগী, রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস, এখন প্রেজেন্ট করছে ফিভার নিয়ে, সাথে ইরাইথেমা আছে, আর আছে মনো আর্থ্রাইটিস অফ রিস্ট জয়েন্ট। অ্যান্সার কি হবে তাহলে? জয়েন্ট সেপসিস। তাহলে আমরা এটাকে কিন্তু রিমোটোলজি পড়ার সময় বলছিলাম যে কোনো পেশেন্ট যদি মনো আর্থ্রাইটিস থাকে, তাহলে ডায়াগনোসিসের ভিতরে চিন্তা করবেন চারটা ইউজুয়ালি কমন থাকে: সেপসিস, গাউট, সিউডো গাউট, আর একটা হচ্ছে হিমোয়ার্থোসিস। তাহলে অ্যাকিউট মনো আর্থ্রাইটিস, এগুলো এই চারটার মধ্যেই পরীক্ষায় ইউজুয়ালি থাকে। আর ক্রনিক হলে আর একটা থাকে হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। গাউটের ক্ষেত্রে ইউজুয়ালি পেশেন্টের জয়েন্ট ফিঙ্গারপ্রিন্ট থাকে, ফার্স্ট মেটাটার্সোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট, আর পেশেন্টের রিস্ক ফ্যাক্টর থাকে, সেটা হইতে পারে কোনো ড্রাগস, অ্যালকোহল, মাইলোপ্রোলিফেরাটিভ বা লিম্ফোপ্রোলিফেরাটিভ ডিসঅর্ডার, রেনাল ফেলার, সোরিয়াসিস, এই ধরনের রিস্ক ফ্যাক্টর থাকবে। সিউডো গাউটের ক্ষেত্রে আমরা বলছিলাম ইউজুয়ালি জয়েন্ট ইনভলভমেন্ট হয় নি জয়েন্ট, লার্জ ইফিউশন থাকে, আর রিস্ক ফ্যাক্টরের মধ্যে ইউজুয়ালি হিমোক্রোমাটোসিসের সিনারি সবচেয়ে বেশি দিয়ে থাকে। আর একটা ক্লু দিয়ে থাকতে পারে এক্সরেতে কন্ড্রোক্যালসিনোসিস, বাট এই ধরনের কোনো ফিচার এখানে নাই। সেপসিসের ক্ষেত্রে আমরা বলছিলাম ইউজুয়ালি ওল্ড এজের পেশেন্ট, ডায়াবেটিক বা ইমিউনোসাপ্রেসড বা আন্ডারলাইং রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে বেশি হয়। তাহলে সেপসিসের ক্ষেত্রে ডায়াবেটিস মেলাইটাস, ইমিউনো কম্প্রোমাইজড, আর আন্ডারলাইং রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলো হচ্ছে থাকে রিস্ক ফ্যাক্টর হিসেবে, প্রেজেন্ট করে অ্যাকিউট মনো আর্থ্রাইটিস নিয়ে। তাহলে এখানে ডায়াগনোসিস হবে জয়েন্ট সেপসিস। আর লাস্ট ক্লাস আমরা একটা ডিসকাস করছিলাম যে কোনো পেশেন্টের যদি ডেফিনিটলি কোনো ফিচার না থাকে, যেমন ফার্স্ট মেটাটার্সোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট, এটা হচ্ছে অলমোস্ট ক্লাসিক্যাল ফর গাউট, কিংবা কোনো ক্রিস্টাল, যেমন ইউজেড ক্রিস্টাল আছে বা ক্যালসিয়াম পাইরোফসফেট ক্রিস্টাল আছে, এই ধরনের ক্রিস্টাল যদি না পাওয়া যায়, অথবা হিমোফিলিয়ার স্পেসিফিক ফিচার যেমন আছে রিকারেন্ট জয়েন্ট ব্লিডিং হইতেছে, ফ্যামিলি হিস্ট্রি আছে, এরকম কোনো ফিচার যদি না পাওয়া যায়, নন স্পেসিফিক থাকে, সেক্ষেত্রেও আমাদের ফার্স্ট চিন্তা করতে হবে জয়েন্ট সেপসিস। তাহলে যে কোনো মনো আর্থ্রাইটিস আমাদের ফার্স্ট ডায়াগনোস হবে জয়েন্ট সেপসিস বা সেপটিক আর্থ্রাইটিস আনলেস আদারওয়াইজ প্রুভড। ঠিক আছে, আর এখানে অন্য কোনো ডায়াগনোস ক্ষেত্রে স্পেসিফিক ক্লু নাই, বরং সেপসিসের ক্ষেত্রে দুইটা ইম্পর্টেন্ট ক্লু আছে, একটা হচ্ছে বয়স বেশি,
আর একটা হচ্ছে তার রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে আগে থেকে। আবার পেশেন্ট ট্রিটমেন্ট পাচ্ছে মিথোট্রিক্সেট দিয়ে। তাহলে মিথোট্রিক্সেটও কি করে, বোন সাপ্রেশন করে, নিউট্রোপেনিয়া করে। তাহলে সেই ক্ষেত্রে পেশেন্টের ইমিউনো সাপ্রেসড হয়ে ইনফেকশনের রিস্ক থাকে বেশি, বা সেপসিসের রিস্কও বেশি থাকে। তাহলে আগের কেসটা ডায়াগনোসিস হচ্ছে জয়েন্ট সেপসিস। হুইচ আর দ্য কনকারেন্ট ডিজিজ উড ইউ সাসপেক্ট? A 35-year-old patient complains of feeling unwell for the last 6 months. He has increased photosensitivity and a purplish red rash around the eyes. On examination, there is an erythematous scale eruption over the extensor surface of his arms. আচ্ছা, তাহলে অলরেডি অ্যান্সার করে ফেলছেন। তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে ডার্মাটোমায়োসাইটিস। তাহলে এই ক্ষেত্রে আমাদের আন্ডারলাইং ম্যালিগন্যান্সি সাসপেক্ট করতে হবে। এটা বেশি করে ডিসকাস করা হয়েছে। These signs occur in which of the following? An elderly man complains of an acutely swollen left knee. A X-ray shows intra-articular calcification. Joint aspiration reveals small rhomboid-shaped crystals. Diagnosis কি? খুবই ডেফিনিটিভ বলে দিছে সবকিছুই। গাউটি আর্থ্রাইটিস। আচ্ছা, স্মল রহম্বয়েড ক্রিস্টাল আমরা কোথায় পাবো? একটা হচ্ছে ইন্ট্রা-আর্টিকুলার ক্যালসিফিকেশন। দুইটাই খুবই স্পেসিফিক ফাইন্ডিংস। সিউডো গাউট। সিউডো গাউট তো এখানে অপশনে নাই। অ্যান্সার ঠিক আছে সিউডো গাউট, কিন্তু এখানে যে অপশনগুলো আছে এখানে কোনটা হবে তাহলে? সি, রাইট অ্যান্সার, এক্সিলেন্ট। তাহলে সিউডো গাউটের আর একটা নাম বলা হয় হচ্ছে পাইরোফসফেট আর্থ্রাইটিস। পাইরোফসফেট আর্থ্রাইটিসের দুইটা প্রেজেন্টেশন হতে পারে, অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক। ইউজুয়ালি অ্যাকিউটটাকে সিউডো গাউট বলা হয় কারণ এটা প্রেজেন্টেশন থাকে গাউটের মতো। তাহলে অ্যাকিউট পাইরোফসফেট আর্থ্রাইটিস বা সিউডো গাউট ক্লাসিক্যালি কয়েকটা ফিচার থাকবে। একটা হচ্ছে নি জয়েন্ট ইনভলভমেন্ট হবে বেশি, লার্জ ইকুয়েশন থাকতে পারে, ইন্ট্রা আর্টিকুলার ক্যালসিফিকেশন। এটা খুবই সিরিয়াসলি মনে রাখা লাগবে কারণ এটা বেশিরভাগ কোশ্চেনে এই কথাটা লেখা থাকবে, ইন্ট্রা আর্টিকুলার ক্যালসিফিকেশন। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে রহম্বয়েড ক্রিস্টাল। তাহলে রহম্বয়েড ক্রিস্টাল আর একটা ক্যারেক্টারিস্টিক অংশ দেওয়া থাকে, সেটা হচ্ছে পজিটিভ বাইরেফ্রিজেন্স। তাহলে অ্যান্সার হচ্ছে পাইরোফসফেট আর্থ্রাইটিস বা সিউডো গাউট। হুইচ ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ হার প্রেজেন্টেশন? তাহলে কি প্রেজেন্ট করছে দেখি। A 46-year-old woman presents to the emergency department with fever, sweats, and malaise. Past medical history includes rheumatoid arthritis, which is well controlled on methotrexate, asthma controlled on inhalers, and hay fever. She is normally fit and well, but had a urinary tract infection a few weeks ago. তাহলে একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট আগে থেকে মিথোট্রিক্সেট পাচ্ছে, অ্যাজমার জন্য ইনহেলার পাচ্ছে। এখন পেশেন্ট প্রেজেন্ট করছে একটা ফিউ উইকস আগে তার একটা ইউটিআই হয়েছে। এখন পেশেন্ট প্রেজেন্ট করছে হিমোগ্লোবিন 7 গ্রাম/ডেসিলিটার, ডাব্লিউবিসি কাউন্ট 2K, নিউট্রোফিল কাউন্ট 0.2, প্লেটলেট 68। তার মানে প্যানসাইটোপেনিয়ানে প্রেজেন্ট করছে। তাহলে একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট যার মিথোট্রিক্সেট ওয়েল কন্ট্রোল ছিল, রিসেন্টলি একটা ইউটিআই হয়েছে, তারপরে সে প্যানসাইটোপেনিয়া প্রেজেন্ট করছে। তাহলে কোন ড্রাগটা রেসপন্সিবল? ক্লোরফেনাজামিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, মন্টেলুকাস, নাইট্রোফ্রন্টয়েন, ট্রাইমিথোপ্রিম। অ্যান্সার কি হবে তাহলে? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এর আগে খুব সম্ভবত এমআরসিবিতে তো এই কোশ্চেন আসছেই। এফসিএস আসছে না, এমআরসিবিতে কোশ্চেন আসছে এর আগে। এক্সেলেন্ট। তাহলে ট্রাইমিথোপ্রিম হচ্ছে এখানে অ্যান্সার।
তাহলে মিথোট্রিক্সেটের মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে এটা ফলিক অ্যাসিড মেটাবলিজমকে ইনহিবিট করে। ট্রাইমিথোপ্রিমও সেম মেকানিজমে কাজ করে। তাহলে কোনো একটা পেশেন্ট যে মিথোট্রিক্সেট পাচ্ছে, এই পেশেন্টকে যদি ট্রাইমিথোপ্রিম দেওয়া হয়, তাহলে পেশেন্টগুলোর ক্ষেত্রে মিথোট্রিক্সেট টক্সিটি রিস্ক অনেক বেড়ে যায় এবং বোন ম্যারো সাপ্রেশনের রিস্ক অনেক বেড়ে যায়। যে কারণে কোনো পেশেন্ট যদি মিথোট্রিক্সেট পেয়ে থাকে, তাহলে সেই পেশেন্টগুলোর ক্ষেত্রে ট্রাইমিথোপ্রিম অ্যাভয়েড করতে হবে। তাহলে এটা ক্লিনিক্যাল প্র্যাকটিসে খুবই একটা লার্নিং পয়েন্ট এবং পরীক্ষায় খুব ফ্রিকোয়েন্টলি আসে। তাহলে মিথোট্রিক্সেট পেশেন্টের যদি কোনো পেশেন্ট পেয়ে থাকে, সেক্ষেত্রে ট্রাইমিথোপ্রিম অ্যান্টিবায়োটিক হিসেবে চয়েস করা যাবে না। তাহলে এটা অ্যান্সার হচ্ছে ট্রাইমিথোপ্রিম। Which of the following HLA antigens is thought to be most strongly associated with the development of Behçet's? তাহলে এটা আমরা এটাকে বলছিলাম, বেসেটস সাথে কোন অ্যান্টিবডি থাকে? এক্সেলেন্ট, HLA-B51। তাহলে এটা হচ্ছে HLA-B5 এর একটা সাবটাইপ। অনেক সময় HLA-B5 লেখা থাকতে পারে। তাহলে 5 বা 51 বা 51 যাই থাকুক, এটা অ্যান্সার হবে। HLA-B27 এটা অ্যাসোসিয়েট থাকে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস সাথে। DR3 হচ্ছে এসএল এর সাথে, DR4 হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর সাথে। DR3 DR3 কিছু ভ্যারিয়েশন আছে, তবে এটা কমনলি আসে। Assuming that this is due to respiratory involvement by SLE, what would be the most common pulmonary manifestation? মানে SLE এর মোস্ট কমন পালমোনারি ম্যানিফেস্টেশন কি? অপশন আছে অ্যাটেলেক্টেসিস, পুজালিফিশন, নিউমোনাইটিস, পালমোনারি ফাইব্রোসিস, রেস্ট্রিক্টিভ লাং ডিজিজ। তাহলে এসএলই ক্ষেত্রে মোস্ট কমন পালমোনারি ম্যানিফেস্টেশন কি হবে? এটা আসলে মানে বোঝার কিছু নাই, এটা মুখস্থ জানা থাকলে পারা যাবে, না থাকলে নাই। তাহলে পরীক্ষায় এরকম কিছু এসবি আসবে যেগুলোতে আসলে বুঝে অ্যান্সার করার সুযোগ নাই, মুখস্থ থাকা লাগবে। তাহলে পুজালিফিশন, এখানে রাইট অ্যান্সার হচ্ছে পুজালিফিশন, এটা মুখস্থ করতে হবে। এসএলই ক্ষেত্রে মোস্ট কমন প্রেজেন্টেশন হচ্ছে পুজালিফিশন। উইথ হুইচ ডিজিজ ইজ দিস ফেনোমেনন মোস্ট অফেন সিন? তাহলে কি phenomenon? 39-year-old woman presents with episodes of tingling, numbness, and burning of the fingers of both hands over the past year with color changes, especially and cold. It, her doctor thinks it could be Raynaud's phenomenon. তো এটা আমরা একটু আগে ডিসকাস করলাম, Raynaud's phenomenon এর মোস্ট কমন কজ কি? সিস্টেমিক স্ক্লেরোসিস। তাহলে এখানে যে কটা কজ দেওয়া আছে সবগুলাতেই রেনল্ডস হইতে পারে। এসএলই, সিস্টেমিক স্ক্লেরোসিস, পলিটিস নোডোসার্কিয়া, পলিমাইসাইটিস, এর বাইরে সজ্ঞান সিন্ড্রোম। তাহলে এর মধ্যে মোস্ট কমন হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিস, এবং সিস্টেমিক স্ক্লেরোসিসের ইউনিভার্সাল ফিচার হচ্ছে রেনল্ডস ফেনোমেনন। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? A 73-year-old man complains of right leg pain 2 years duration. There is no history of fall or injury in the past. He has been admitted to hospital for cardiac failure and takes inhalated bronchodilators and steroid for COPD. Examination shows a healthy elderly with mild tenderness of his right leg only. Routine blood tests show normal serum calcium and phosphate with a markedly raised alkaline phosphatase level. তাহলে একজন বয়স্ক রোগী 2 বছর রাইট লেগ পেইন নিয়ে আসছে, পেশেন্টের হার্ট ফেলার আছে, অ্যাজমা, সিওপিডি আছে, ইনভেস্টিগেশনে ক্যালসিয়াম নরমাল, ফসফেট নরমাল, এএলপি ভেরি হাই। ডায়াগনোসিস সবাই পারছেন। তাহলে এটাকে আমরা বলছি না, ওল্ড এজের পেশেন্ট, আইসোলেটেড এএলপি বেশি, ক্যালসিয়াম ফসফেট নরমাল, পিটিএইচ নরমাল, ভিটামিন ডি সবকিছু নরমাল। ডায়াগনোসিস হবে প্যাজেট ডিজিজ। আর কার্ডিয়াক ফেলার হচ্ছে প্যাজেট ডিজিজ একটা কমপ্লিকেশন হিসেবে প্রেজেন্ট করতে পারে, অথবা পেশেন্ট আগে থেকেও থাকতে পারে। What will be the characteristic finding in joint aspiration? The 70-year-old woman presents with pain and swelling in both knees. X-ray shows a rim of calcification of the lateral meniscus in both knees. তাহলে বয়স্ক রোগী জয়েন্ট পেইন নিয়ে প্রেজেন্ট করছে এন্ড সোয়েলিং নিয়ে, এক্স-রে তে ক্যালসিফিকেশন আছে অফ ল্যাটারাল মেনিসকাস, মানে কন্ড ক্যালসিফিকেশন আছে। তাহলে জয়েন্ট অ্যাসপিরেশন করলে কি ফাইন্ডিংস পাওয়া যাবে?
এটা ডায়াগনোসিস কি এটা আগে চিন্তা করেন তাহলে সহজ হবে। অলরেডি পেরে গেছেন। তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে সিউডো গাউট। সিউডো গাউট ইউজুয়ালি সিঙ্গেল জয়েন্ট ইনভলভমেন্ট নিয়ে প্রেজেন্ট করে, তবে তখন সামটাইমস একটু আলাদা ফিচার দিয়ে প্রেজেন্ট করতে পারে। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে এক্স রে ফাইন্ডিংস। তাহলে এক্স রে যদি কন্ডো ক্যালসিফিকেশন পাই তাহলে সেক্ষেত্রে সিঙ্গেল জয়েন্ট নাকি মাল্টিপল জয়েন্ট সেটা ইস্যু না, কন্ডো ক্যালসিফিকেশন পাইলে সেটা সাজেস্ট করা আছে সিউডো গাউট। তাহলে সিউডো গাউটে আমরা যে ক্রিস্টাল পাই সেটা হচ্ছে ক্যালসিয়াম পাইরোফসফেট ক্রিস্টাল, যেটা রম্বয়েড শেপ থাকে, আর একটা কি থাকে পজিটিভলি বাই রিপ্রেজেন্ট। তাহলে এই ফাইন্ডিংসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই পজিটিভ বাই রিপ্রেজেন্স এটা পাওয়া যাবে সিউডো গাউটে, আর নেগেটিভ বাই রিপ্রেজেন্স ক্রিস্টাল এটা পাওয়া যাবে গাউটে। তাহলে এই দুটো ক্যারেক্টারিস্টিক্স খুবই কমনলি দিয়ে দেয় পরীক্ষায়, অনেক সময় শেপ নাও দিতে পারে। Given the suspected diagnosis, which one of the following blood test is most likely to be positive? দেখি কি বলছে। A 57-year-old man presents with the problems of cold, blue fingertips and pulmonary crash. His general practitioner is also concerned because recent fecal occult blood test positive. Other significant history includes arthralgia affecting his knees, ankles, elbows, and wrists. He has a history of hypertension for which he takes enalapril, BP বেশি আছে. He has cold peripheries and palpable purpura. On examination of his skin, there is evidence of joint swelling affecting his knees, wrists, and small joints of his fingers. Investigation almost সবকিছু নরমাল এক্সেপ্ট ক্রিয়েটিনটা বেশি আছে, আর ইউরিন অ্যানালাইসিসে কি আছে, ব্লাড আছে, প্রোটিন আছে, মানে হেমাটোরিয়া প্রোটিন ইউরিয়া। তাহলে এই ধরনের একটা কোশ্চেন এফসিপিএস এ রিসেন্টলি আসছে। আমরা যদি মেইন পয়েন্টগুলো একসাথে করি তাহলে পেশেন্টের রেনল্ডস আছে, তারপর হচ্ছে পালপেবল পালপুরা আছে, আর্থ্রাইটিস আছে, পাজেক্টাল ব্লিডিং আছে, পাজেক্টাল ব্লিডিং নয় ফিকাল ওকাল ব্লিডিং হলো, আর কি আছে ক্রিয়েটিন বেশি, হেমাচুরিয়া আছে, প্রোটিন ইউরিয়া আছে, মানে গ্লোমেরুলোনেফ্রাইটিস আছে, হেমাচুরিয়া প্রোটিন ইউরিয়া গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে আমরা রেনল্ডসের যে কজগুলো পড়ছিলাম একটু আগে, কি কি পড়লাম? সিস্টেমিক স্ক্লেরোসিস, এসএলই, শোগরেন সিনড্রোম, পলিমায়োসাইটিস, ক্রায়োগ্লোবিউলিনেমিক ক্রায়োগ্লোবিউলিনেমিয়া বা ক্রায়োগ্লোবিউলিনিক ভাস্কুলাইটিস, আর একটা বললাম পলিআর্টেরাইটিস নোডোসা। এখন রেনল্ডস ফেনোমেনন এই কজগুলোর সাথে মিল রাখলে কোনটা দিয়ে পালপেবল পালপুরা, সবগুলোতে তো আর্থ্রাইটিস থাকতেই পারে, পালপেবল পালপুরা আর গ্লোমেরুলোনেফ্রাইটিস এই দুইটা ব্যাখ্যা করা যাবে কোনটা কজের সাথে মিলাইলে? এসএলই, এসএলই তে কিন্তু পালপেবল পালপুরা পাওয়া যাবে না। এসএলই তে আমরা ফটোসেনসিটিভ র্যাশ, মেলা র্যাশ পাইতে পারি, ডিসকার্ড র্যাশ পাইতে পারি। আমরা এর আগে কিন্তু রিউমাটোলজি পড়াশোনায় বলছিলাম যে পালপেবল পালপুরা আমরা পাই হচ্ছে ভাস্কুলাইটিস পেশেন্টের ক্ষেত্রে,
এক্সিলেন্ট, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ক্রায়োগ্লোবুলিনিক ভাস্কুলাইটিস। আমরা ভাস্কুলাইটিস ক্লাসিফিকেশন পড়ছিলাম না, লার্জ ভেসেল ভাস্কুলাইটিস, মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস, স্মল ভেসেল ভাস্কুলাইটিস। স্মল ভেসেল ভাস্কুলাইটিসের মধ্যে, আচ্ছা এটা একটু বলি আবার, এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। স্মল ভেসেল যে ভাস্কুলাইটিস গুলো আছে, স্মল ভেসেল ভাস্কুলাইটিস গুলো আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আঙ্কা মেডিয়েটেড, এর মধ্যে সি আঙ্কা, আর একটা হচ্ছে পি আঙ্কা। তাহলে সি আঙ্কার মধ্যে আছে আমাদের গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যানজাইটিস বা ওয়েজিনাস গ্রানুলোমাটোসিস। পি আঙ্কার মধ্যে আছে মাইক্রোস্কোপিক পলিঅ্যানজাইটিস, আর একটা হচ্ছে ইওসিনোফিলিক গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যানজাইটিস বা শার্ক-স্টক সিনড্রোম। আর একটা হতে পারে ইমিউনো কমপ্লেক্স মেডিয়েটেড, ইমিউনো কমপ্লেক্স মেডিয়েটেড। ইমিউনো কমপ্লেক্স মেডিয়েটের মধ্যে আমরা পড়ছিলাম কি কি, একটা ছিল হচ্ছে অ্যান্টি-জিবিএম ডিজিজ, তারপর আইজি নেফ্রোপ্যাথি বা হেন্ডারসন পালপুরা, একটা ছিল হচ্ছে ক্রায়োগ্লোবিউলিনিক ভাস্কুলাইটিস, আর একটা ছিল সম্ভবত অ্যান্টি সিকি1 ডিজিজ। তাহলে এর মধ্যে ক্রায়োগ্লোবিউলিনিক যে ভাস্কুলাইটিস যেটা, এই পেশেন্ট গুলা রেনল্ডস ফেনোমেনন থাকতে পারে। বাকি যে ভাস্কুলাইটিস আছে, ভাস্কুলাইটিস তো সবগুলাই অলমোস্ট গ্লোমেরুলার করতে পারে, কেউ কম করে কেউ একটু বেশি করে। তাহলে ক্রায়োগ্লোবিউলিনিক ভাস্কুলাইটিস এটা হচ্ছে একটা ডিজিজ যেখানে পেশেন্টের রেনল্ডস থাকবে, আর্থ্রাইটিস থাকবে, এর সাথে গ্লোমেরুলার থাকবে, পালপেবল থাকতে পারে। তাহলে এই জিনিসটা একটু খেয়াল করে দেখতে হবে। তাহলে বাকি যেগুলো এসএলই, শোগরেন্স, সিস্টেম স্ক্লেরোসিস, এগুলোতে রেনল্ডস থাকতে পারে, আর্থ্রাইটিস থাকতে পারে। এসএলইতে গ্লোমেরুলার থাকতে পারে, কিন্তু পালপেবল এটা আবার এসএলই দিয়ে ব্যাখ্যা করা যায় না। তাহলে সবকিছু ব্যাখ্যা করা যায় ক্রায়োগ্লোবুলিনিক ভাস্কুলাইটিস দিয়ে। তাহলে আমাদের এখানে ডায়াগনোসিস হচ্ছে ক্রায়োগ্লোবুলিনিক ভাস্কুলাইটিস। এখন ক্রায়োগ্লোবুলিনিক ভাস্কুলাইটিসে পাওয়া যায় কোন অ্যান্টিবডি, এটা হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট। তাহলে সিয়াঙ্কা পিয়াঙ্কা তো হবে না, সিয়াঙ্কা পিয়াঙ্কা আমরা বলেই ফেলছি। কোথায় কোথায় পাওয়া যায়? সিয়াঙ্কা পাওয়া যায় গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যানজাইটিস, আর পিয়াঙ্কা পাওয়া যায় ইজিপিএ তে আর এমপিএ তে। তাহলে এই দুটো তো বাদ চলে গেল। আর ক্রিয়োগেনিক ভাস্কুলাইটিস ইমিউনো কমপ্লেক্স মেডিয়েটেড, সো এখানে তো আঙ্কা পাওয়া যাবে না। অ্যান্টি স্মুথ মাসল অ্যান্টিবডি এটা আমরা পাই কোথায়? অটোইমিউন হেপাটাইটিস ক্ষেত্রে, আর এটা পাইতে পারি এসএলই ক্ষেত্রে পাইতে পারি। অ্যান্টি মাইটোকল অ্যান্টিবডি এটা আমরা পাই হচ্ছে পিবিসি ক্ষেত্রে। তাহলে বাদ থাকতেছে রিউমাটয়েড ফ্যাক্টর। একজন অ্যান্সার করছেন রাইট অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হবে রিউমাটয়েড ফ্যাক্টর। তাহলে ক্রায়োগ্লোবুলিনিমিয়া এটা সম্ভবত ইমিউনোলজি চ্যাপ্টার রিভিশনে আছে, ওখানে দেখবেন বেশ বড় সড়ো একটা বক্স আছে, ওখানে খুব সুন্দর করে লিখে আছে। এবং ক্রায়োগ্লোবিউলিনিক ভাস্কুলাইটিসের সাথে অ্যাসিড কন্ডিশন কি কি থাকে, অটোইমিউন ডিজিজ থাকতে পারে, ভাইরাসের মধ্যে হেপাটাইটিস সি ভাইরাস থাকতে পারে, তারপর কোনটাতে রেনল্ডস পাওয়া যায়, কোনটাতে রিউমাটয়েড ফ্যাক্টর পাওয়া যায়। তাহলে ক্রায়োগ্লোবিউলিনিক ভাস্কুলাইটিস সম্ভবত লাস্ট কোন একটা এফসিএস পরীক্ষায় কিন্তু সিঙ্গেল বেস্ট আসছে, সো এটা ইম্পর্টেন্ট। তাহলে ওই চ্যাপ্টার থেকে একটু পড়ে নেবেন এটা। A 30-year-old woman presents with severe scaly erythematous lesions all over the body. She also has developed swelling and severe pain in her distal interphalangeal joint. Given the diagnosis of psoriasis, what treatment is likely to be most suitable for her? ট্রিটমেন্ট কি হবে? পেশেন্টে মেইনলি সোরিয়াটিক আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করছে। সোরিয়াটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস কি? কোল্টা, ডাইক্লোফেনাক, লং ওয়েভ আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, মিথোট্রিক্সেট টপিক্যাল কর্টিকোস্টেরয়েড। লং ওয়েভ, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, কিন্তু পেশেন্টটা কিন্তু শুধু সোরিয়াসিস না, এর সাথে কিন্তু আর্থ্রাইটিস আছে তার, ডি। তাহলে সোরিয়াসিসের ক্ষেত্রে বাকি সবগুলো ট্রিটমেন্ট হইতে পারে, কোলটা দিতে পারেন, পুভা হইতে পারে, টপিক্যাল স্টেরয়েড হইতে পারে, ভিটামিন ডি হইতে পারে।
আর আর্থ্রাইটিস হলে সেক্ষেত্রে আমরা ডাইক্লোফেনাক ইউজ করতে পারি। তবে যদি কোনো পেশেন্টের সোরিয়াসিস এবং আর্থ্রাইটিস একসাথে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হবে মিথোট্রিক্সেট। দেখেন ডেভিডসনে লিখা আছে খুব সুন্দর করে যে কোনো পেশেন্টের যদি আর্থ্রাইটিসের সাথে স্কিন ইনভলভমেন্ট থাকে সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে মিথোট্রিক্সেট। ২ টা ক্ষেত্রে কাজ করবে। এখন আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে সেটা হচ্ছে ডিআইপি জয়েন্ট কোথায়, কোথায় ইনভলভমেন্ট হয়? এটা হচ্ছে খুবই সিগনিফিকেন্ট। তাহলে আমরা জানি পিআইপি ইনভলভমেন্ট হয় হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে। আর ডিআইপি ইনভলভমেন্ট হয় কোথায়? অস্টিও আর্থ্রাইটিস একটা, আরেকটা তো এখানেই পাইলাম আমরা সোরিয়াটিক আর্থ্রাইটিস। এটা একটু মনে রাখবেন, পরীক্ষায় খুবই হেল্পফুল হবে। ডিআইপি ইনভলভমেন্ট হয় অস্টিও আর্থ্রাইটিস এবং সোরিয়াটিক আর্থ্রাইটিসে, আর পিআইপি ইনভলভমেন্ট হয় রিউমাটয়েড আর্থ্রাইটিসে। 35-year-old woman presents with swollen and painful finger joints in both hands. You suspect rheumatoid arthritis and want to test for the presence of rheumatoid factor, which immunoglobulin is most commonly detected by routine testing. এটাও এর আগে পরীক্ষায় আসছে খুব সম্ভবত। তাহলে রিউমাটয়েড ফ্যাক্টরে কোন অ্যান্টিবডি ডিটেক্ট করা হয়? ডি, আইজিজি। অন্য কোনো অ্যান্সার কেউ? আইজিএম, ইয়েস, রাইট অ্যান্সার। তাহলে এই লাইনটা মুখস্থ করে ফেলবেন। ডেভিডসনের ডিরেক্ট লাইনে লেখা আছে যে রিউমাটয়েড ফ্যাক্টর IgM against FC portion of IgG। এটা কিন্তু ডেভিডসনের ডিরেক্ট লাইন থেকে তুলে দেওয়া। তাহলে এখানে ডিটেক্ট করা হয় IgM, অ্যান্সার হবে IgM। এটা ফর্মেশন হয় FC portion of IgG। Which investigation would be most helpful in the management of this case? A 50-year-old diabetic woman with a history of osteoarthritis for her osteoarthritis of her knee suddenly develops pain and swelling in her right knee. Knee is red, hot, swollen, and very tender. তাহলে ওল্ড পেশেন্ট, ডায়াবেটিক, প্রেজেন্ট করছে অ্যাকিউট মনোআর্থ্রাইটিস নিয়ে। ব্লাড কালচার এন্ড স্টার্ট অ্যান্টিবায়োটিক। আর কেউ? এটা ডায়াগনোসিস কি? সেপটিক আর্থ্রাইটিস, রাইট অ্যান্সার। তাহলে আমরা বলছিলাম যে ওল্ড পেশেন্ট যদি ইমিউনো কম্প্রোমাইজ থাকে মনোআর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করে ডায়াগনোসিস হবে সেপটিক আর্থ্রাইটিস, আনলেস কোনো স্ট্রং এভিডেন্স পাওয়া যায় অন্য কোনো ডায়াগনোসিসের ক্ষেত্রে। সেপটিক আর্থ্রাইটিস ক্ষেত্রে আমরা কি করবো? ব্লাড কালচার এন্ড অ্যান্টিবায়োটিক, জয়েন্ট অ্যাসপিরেশন কালচার এন্ড স্টার্ট অ্যান্টিবায়োটিক when 48 hour culture available, joint aspiration, gram staining culture, blood culture, start antibiotics, joint fluid microscopy, X-ray of the knee. তাহলে সেপটিক আর্থ্রাইটিস ক্ষেত্রে আমরা এর আগে বলছিলাম যে সেপটিক আর্থ্রাইটিস হোক, সেপসিস হোক, আরেকটা কিসের জন্য বলছিলাম ভুলে গেছি। তাহলে এগুলোর ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে, ইমিডিয়েট ইনভেস্টিগেশন করতে হবে। তাহলে এখানে জয়েন্ট অ্যাসপিরেশন করব, গ্রাম স্টেনিং এবং কালচার করব, ব্লাড কালচার করব, আর অ্যান্টিবায়োটিক সাথে সাথে স্টার্ট করে দিব স্যাম্পলগুলো নিয়ে। তাহলে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে সি। তাহলে ডেভিডসনের মনোআর্থ্রাইটিস ইভ্যালুয়েশনের ক্ষেত্রে দেখবেন মানে লাস্টের দিকে একটা লাইন লেখা আছে যে কোনো অ্যাকিউট মনোআর্থ্রাইটিসের ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন চয়েস হবে জয়েন্ট অ্যাসপিরেশন করা, সেকেন্ড হচ্ছে গ্রাম স্টেনিং এবং কালচার করা টু এক্সক্লুড সেপটিক আর্থ্রাইটিস, দেন হচ্ছে পোলারাইজ লাইট দিয়ে দেখতে হবে ক্লিস্টাল আছে কিনা কোনো টু এক্সক্লুড গাউট এন্ড সিডো গাউট। আর আমাদেরকে ট্রিটমেন্ট শুরু করতে হবে সেপটিক আর্থ্রাইটিস ধরে ইমিডিয়েট অ্যান্টিবায়োটিক শুরু করে দিতে হবে। এরপর যে ডায়াগনোসিস অন্য কিছু হয় তাহলে সেক্ষেত্রে সেই অনুযায়ী আমরা আবার চেঞ্জ করতে পারবো। তাহলে এখানে অ্যান্সার হবে জয়েন্ট অ্যাবসেশন, গ্রাম স্টেনিয়ান কালচার, ব্লাড কালচার এন্ড স্টার্ট অ্যান্টিবায়োটিক। তাহলে এখানে কালচার রিপোর্টের জন্য ওয়েট করা যাবে না, ট্রিটমেন্ট আগে আগে শুরু করতে হবে। আর ব্লাড কালচার করি বা না করি আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জয়েন্ট অ্যাসপিরেশন এন্ড স্টেনিয়ান কালচার।
তাহলে যে কোনো মনোঅ্যাথলেটিক্স ক্ষেত্রে জয়েন্ট স্পারেশন হচ্ছে ফার্স্ট ইনভেস্টিগেশন। 35-year-old patient complains of feeling unwell for the last 6 months. He notices muscle weakness on examination. There is an erythematous scale eruption confined to the skin overlying the knuckles. তাহলে 35 ইয়ার 6 মাস ধরে প্রক্সিমাল মাসল উইকনেস, আর সাথে কি আছে? স্কেলি র্যাশ ওভার নাকল। ডায়াগনোসিস কি? গট্রন স্প্যাকিউল। তাহলে পেশেন্টের যে র্যাশটা আছে এটা হচ্ছে গট্রন স্প্যাকিউল বলা হয়। এর সাথে প্রক্সিমাল মাসল উইকনেস যদি থাকে তাহলে আমাদের ডায়াগনোসিস হবে ডার্মাটোমায়োসাইটিস। ডার্মাটোমায়োসাইটিস। তাহলে এক্ষেত্রে আমরা ইনজেকশন করলে পাবো বেশি হচ্ছে ক্রিয়েটিনিন কাইনেজ। তাহলে অ্যান্সার হচ্ছে ক্রিয়েটিনিন কাইনেজ বা সিকে। এই ক্ষেত্রে কনফার্মেটরি ইনজেকশন কি হবে? তাহলে কনফার্মেটরি পলিমায়োসাইটিস ডার্মাটোমায়োসাইটিস দুটার ক্ষেত্রে আমাদের কনফার্মেটরি ইনজেকশন হচ্ছে মাসল বায়োপসি, আর ট্রিটমেন্ট হচ্ছে হাইড্রোস্টেরয়েড, আর নেক্সট স্টেপ হবে হচ্ছে টু এক্সক্লুড আন্ডারলাইং ম্যালিগনেন্সি। পলিমায়োসাইটিস ডার্মাটোমায়োসাইটিস ইনক্লুশন বডি মায়োসাইটিস তিনটারই বায়োপসি ফাইন্ডিংস এমআরসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যারা এমআরসিপি দিবেন তারা এগুলো পড়ে নেবেন। আমরা যদি পরে কখনো এমআরসিপি জন্য ডিসকাস করি তাহলে এগুলো আমরা তখন ডিসকাস করবো। এফসিএস এর জন্য জানার দরকার নেই, মাসল বায়োপসির কথা একটু জানলে হবে। আর মাসল বায়োপসিতে পাওয়া যায় কি এটা জানা লাগবে একটু। What is the most likely diagnosis? A 54-year-old woman presents with severe tiredness and lethargy. She also reports having joint pain, dry, gritty eyes. You arrange an antibody skin which shows positive anti-Rho and positive anti-nuclear antibodies. Diagnosis কি হবে তাহলে? SLE, rheumatoid arthritis, polymyositis, myasthenia, Sjogren's syndrome. এক্সেলেন্ট, রাইট অ্যান্সার হচ্ছে তাহলে Sjogren's syndrome। তাহলে Sjogren's syndrome অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি পাওয়া যেতে পারে। অ্যান্টি রো অ্যান্টিবডি একটা সিগনিফিকেন্স আছে ইন কেস অফ এসএলই। সিগনিফিকেন্সটা কি? যদি এসএলই কোনো একটা পেশেন্টের অ্যান্টি রো অ্যান্টিবডি পজিটিভ থাকে তাহলে সেক্ষেত্রে বাচ্চার কি ডিজিজ হওয়ার রিস্ক থাকে বেশি? কনজেনিটাল হার্ট ব্লক। ঠিক আছে, তাহলে এটা পরীক্ষায় আগে কোশ্চেন আসছে বেশ কয়েকবার। কনজেনিটাল হার্ট ব্লক ইন এসএলই মাদার, তাহলে সেক্ষেত্রে অ্যান্টি রো অ্যান্টিবডি সিগনিফিকেন্ট। Which one of the following is characteristic of a rheumatoid pleural effusion? এখানে কোশ্চেন পড়ার দরকার নাই। রিউমাটয়েড প্লুরাল এফিউশনের ক্যারেক্টারিস্টিক ফিচার কি? তাহলে এটা রেসপিরেটরিতে গেলে আমরা পাবো, রেসপিরেটরি বক্সে ডেভিডসনের লিখে আছে। আপনাদের আগে মানে রেসপিরেটরি পড়ে ফেলার কথা এতদিনের লাস্টের দিকে, এখন তো পরীক্ষা। তাহলে এখানে বলা যায় হাই পিএইচ, লো গ্লুকোজ, ট্রানজুডেট, শুড বি ট্রিটেড উইথ ডিকর্টিকেশন, লং স্ট্যান্ডিং রিউমাটয়েড ডিপ্রেশন, হ্যাভ লো কোলেস্ট্রল লেভেল। তাহলে প্লুরাল এফিউশনের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অন্যান্য ডিসগুলার ক্যারেক্টারিস্টিক দিয়ে আছে। এর মধ্যে আমাদের নোটস আছে, ওখানে রিউমাটয়েড আলাদা করে মার্ক করা আছে ব্লু কালার দিয়ে, মানে এগুলা ফাইন্ডিংস খুবই ইম্পর্টেন্ট।
রিউমেটয়েড ডিজিজ। তাহলে রিউমেটয়েড ডিজিজের টাইপ অফ ফ্লুইড থাকবে কেমন? এক্সুডেটিভ। রিউমেট সেল থাকবে লিম্ফোসাইট। ক্রনিক ইনফেকশনের ক্ষেত্রে কি থাকবে? কোলেস্ট্রল থাকবে বেশি, আর গ্লুকোজ থাকবে ভেরি লো। আর একটা জায়গায় পিএইচ নিয়েও কোন একটা জায়গায় মেনশন করা আছে, লো পিএইচ ইজ ফাউন্ড ইন ইনফেকশন, রিউমাটয়েড আর্থ্রাইটিস, রাপচার ইসোফেগাস অর অ্যাডভান্স ম্যালিগন্যান্সি। দেখা যাচ্ছে না এগুলা? তাহলে যেগুলো ব্লু কালার করা আছে সবগুলো মানে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কোনো কোনো জায়গায় আসছে দেখেই মার্ক করা হয়েছে। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে পুলার এভিশন, এখানে আমরা পিএইচ পাবো হচ্ছে লো, গ্লুকোজ পাবো লো, ফ্লুইডটা থাকবে হচ্ছে এক্সুডেটিভ। ডিকর্টিকেশনের ট্রিটমেন্ট না, ট্রিটমেন্ট হবে রিউমাটয়েড আর্থ্রাইটিস ট্রিটমেন্ট হবে। আর লং স্ট্যান্ডিং কেসে কি থাকবে? কোলেস্ট্রল থাকবে বেশি। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে লো গ্লুকোজ লেভেল, এটা হচ্ছে রিউমাটয়েড এর ক্ষেত্রে ট্রু, বাকিগুলো সব ফলস স্টেটমেন্ট। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে প্রেসক্রিপশন হয়, এখানকার যে ক্যারেক্টারিস্টিক্স কি কি বললাম? লো গ্লুকোজ, লো পিএইচ, এক্সুডেটিভ ইফিউশন, হাই কোলেস্ট্রল। তাহলে এগুলো একটু মনে রাখা লাগবে, সবগুলো যেহেতু ডেভিডসন আছে পরীক্ষা দিয়ে দিতে পারে। What is the most likely diagnosis? A 41-year-old man comes to the clinic complaining of pain in lateral aspect of his elbow and on resisted dorsiflexion of the wrist. He admits to having been doing a lot of hills around the house recently and is a keen tennis player. Answer কি lateral epicondylitis. তাহলে ল্যাটারাল এপিকন্ডাইলিটিসে কি থাকবে? ল্যাটারাল অ্যাসপেক্ট অফ এলবোতে পেইন থাকবে, আর ডর্সিফ্লেকশন অফ রিস্টে এটা পেইনটা এক্সারবেট করবে। ইউজুয়ালি হয় কাদের ক্ষেত্রে? টেনিস প্লেয়ারদের ক্ষেত্রে। Which of the following is the most appropriate intervention? A 64-year-old woman presents to the rheumatology clinic with lumbar back pain. She has been taking long-term inhaled steroid for COPD, so her GP referred her to a DEXA scan. She smokes 10 cigarettes per day. The result revealed a hip T score -1.5 and lumbar spine score -2.6. Calcium is in the normal range. ট্রিটমেন্ট কি হবে? অ্যালান্ড্রয়েড। সবাই রাইট অ্যান্সার করছেন। তাহলে এই ক্ষেত্রে ডায়াগনোসিস অস্টিওপোরোসিস আছে, এক জায়গায় অস্টিওপেনিয়া আছে। আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হবে হচ্ছে বিসফসফোনেট। এক্ষেত্রে আমরা অ্যালান্ড্রোনেট চয়েস করতে পারি। আচ্ছা, অ্যালান্ড্রোনেটের একটা ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট কি হতে পারে? ডেনোসোম আমরা ইউজুয়ালি সেকেন্ড লাইন হিসেবে ইউজ করি, ফার্স্ট লাইন হচ্ছে বিসফসফোনেট। ইসোফেজিয়াল স্ট্রাকচার, ইয়েস। তাহলে এই পেশেন্ট গুলাই অনেক সময় ডিসফেজিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, যে কারণে আমরা রোগীদেরকে কিছু অ্যাডভাইস দিয়ে দিই। ওষুধটা পানিতে মিশিয়ে খাবেন, খাওয়ার সময় বসে খাবেন, এবং খাওয়ার পরে আধা ঘন্টা বা 1 ঘন্টা হাঁটাহাঁটি করবেন বা বসে থাকবেন। খাওয়ার পর পরই শোয়া যাবে না। তাহলে এই অ্যাডভাইস গুলো অবশ্যই রোগীকে দিয়ে দিতে হবে। ডেনোসোমাপ সেকেন্ড লাইন হিসেবে ইউজ করা হয়, আর একটা হচ্ছে যদি পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে। ফার্স্ট লাইন হচ্ছে আমাদের বিসফসফোনেট। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইন্টারাকশন or previous illness would prompt avoidance of etanercept if possible? সোজা কথা হচ্ছে ইটানারসেপ্ট বা অ্যান্টি টিএনএফ আলফা এর কোয়ান্টা ইন্ডিকেশন। তাহলে এটা ডেভিডসনে সুন্দর করে লেখা আছে 3-4টা পয়েন্ট। কোয়ান্টা ইন্ডিকেশনস অফ অ্যান্টি টিএনএফ থেরাপি কি কি আছে? এমসিকিউ হিসেবে আসতে পারে পরীক্ষায়, আর এখানে তো সিঙ্গেল হিসেবে দিয়ে দিছে। কোমরবিড ডায়াবেটিস, কোমরবিড মাল্টিপল স্ক্লেরোসিস, ইউজ ইন কনজাংশন উইথ methotrexate, ইউজ ইন পেশেন্টস উইথ প্রিভিয়াস আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ইউজ ইন এ পেশেন্ট উইথ প্রিভিয়াস হিস্ট্রি অফ সোরিয়াসিস। তাহলে অ্যান্টি টিএনএফ কোথায় কোথায় দেওয়া যায় না, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কি হবে অ্যান্সার?
তাহলে ডেভিডসনের কয়েকটা কন্ট্রাইন্ডিকেশন দেওয়া আছে। এর মধ্যে যদি কোনো পেশেন্টের অ্যাক্টিভ ইনফেকশন থাকে দেওয়া যাবে না। যদি পেশেন্টের হার্ট ফেইলিউর থাকে সেক্ষেত্রে এভয়েড করতে হবে। মাল্টিপল স্ক্লেরোসিস পেশেন্টগুলোর ক্ষেত্রে এভয়েড করতে হবে। তাহলে এখানে অ্যান্সার হবে কোমরবিড মাল্টিপল স্ক্লেরোসিস। টিবির ক্ষেত্রেও দেওয়া যাবে না, কিন্তু টিবিটা এখানে অপশন নাই। এই কারণে আমরা হচ্ছে টিবি, হেপাটাইটিস বি ভাইরাস এগুলো এক্সক্লুড করতে হয়, অ্যান্টি টিএনএফ দেওয়া লাগে। সেক্ষেত্রে আমরা ইগজা করতে পারি, বি ভাইরাস অ্যান্টিজেন দেখতে পারি। তাহলে অ্যাক্টিভ ইনফেকশন বা লেটেন্ট টিবি এগুলো ক্ষেত্রে দেওয়া যাবে না। ইনফেকশন অ্যাগ্রাভেট করতে পারে। হার্ট ফেলার এবং মাল্টিপল স্ক্লেরোসিস এগুলো ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে। তাহলে সবগুলাই ডেভিডসনে দেওয়া আছে। এরপর যাই, সেটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দি লেভেলস অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্যান বি ইজিলি মেজার্ড টু অ্যাসেস দ্য রিস্ক অফ অ্যাজোথ্রোপিন টক্সিসিটি। এটা আমরা অনেকবার ডিসকাস করছি। অ্যাজোথ্রোপিন টক্সিসিটি দেখার আগে আমরা কোনটা মেজার করব? 6 মার্কেপ্টোপিউরিন, 6 মিথাইল মার্কেপ্টোপিউরিন, 6 থায়োগুয়ানিন নিউক্লিওটাইডস, ইনোসাইন ট্রাইফসফেট অ্যাক্টিভিটি, থায়োফিউজিনিয়াস মিথাইল ট্রান্সফারেজ অ্যাক্টিভিটি। তাহলে অ্যাজোথ্রোপিন দেওয়ার আগে আমরা একটা এনজাইম চেক করে দেখি কোনটা দেখবো। তাহলে এটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে অনেক সময় শর্ট ফর্মে দেওয়া থাকে টিপিএমটি লেভেল বা থায়োফিউজিনিয়াস মিথাইল ট্রান্সফারেজ অ্যাক্টিভিটি। তাহলে এটা হচ্ছে অ্যাজোথ্রোপিন মেটাবলিজমের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এনজাইম। কোনো পেশেন্ট যদি টিপিএমটি লেভেল কম থাকে সেক্ষেত্রে পেশেন্টের অ্যাজোথ্রোপিন টক্সিসিটি রিস্ক অনেক বেশি বেড়ে যায়। তাহলে অ্যাজোথ্রোপিন দেওয়ার আগে আমরা অবশ্যই পেশেন্টের টিপিএমটি লেভেল চেক করব। এটা আগে মনে হয় ইন্ডিয়াতে করা হয়তো, এখন সম্ভবত দেশেও, আমাদের দেশে অ্যাভেলেবল আছে। Which of the following disease modifying anti-rheumatic drugs should be the most appropriate initial treatment for early rheumatoid arthritis? তাহলে আর্লি রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে ডিএমআরডি চয়েস কি হবে? অথবা অন্যভাবে কোশ্চেন করা যায়, রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা কোন ডিএমআরডি দিয়ে শুরু করব? মিথোট্রিক্সেট। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে মিথোট্রিক্সেট। আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোস হওয়ার পরে যে ডিএমআরডি দেওয়া লাগে সেক্ষেত্রে আমরা ডিএমআরডি দেওয়া লাগে, ডিএমআরডি দিতে হবে আর কি। আমাদের ফার্স্ট হবে মিথোট্রিক্সেট এবং এর সাথে আমরা স্টেরয়েড দিয়ে শুরু করবো একসাথে। এরপর মিথোট্রিক্সেট আস্তে আস্তে ডোজ বাড়াবো আর স্টেরয়েড আস্তে আস্তে টেপার করবো। হোয়াট ইজ দ্য মোস্ট characteristic feature seen on colonoscopy in this patient? Sorry, in this condition. A 17-year-old girl complains of pain in her hip and knee joint, as well as fever, bloody diarrhea, and abdominal pain. Bariamina shows Rosthorn ulcers. তাহলে ইয়ং পেশেন্টের জয়েন্ট পেইন আছে, লার্জ জয়েন্ট পেইন, সাথে ফিভার আছে, ব্লাডি ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেইন আছে। আর এই নামে করে দেখা গেছে রোসথর্ন আলসার। তাহলে পেশেন্টের ডায়াগনোসিস কি হবে এবং আমরা কোলোনোস্কোপি করলে ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিংস কি পাবো? এখানে একটা ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিংস দিয়ে দিছে, বেরিয়ামিনাতে রোসথর্ন আলসার পাই। রোসথর্ন আলসার পাওয়া যাবে কোথায়? ক্রনস ডিজিজে। তাহলে ক্রনস ডিজিজের সাথে মিলে কোনটা এখানে? কোলনিক ডাইলেটেশন, ডিসক্রিট আলসার, ডাইভার্টিকুলার, সিউডোপলিপ, রেড ড্র মিউকোসা। তাহলে ডিসক্রিট আলসার।
আচ্ছা, আমি এর আগে আমরা হচ্ছে যে আইবিডি পড়ার সময় কিন্তু বলছিলাম যে ক্রনস ডিজিজে ইউজুয়ালি আমরা পাবো হচ্ছে ওয়াটারি ডায়রিয়া। নাহলে এখানে ইউজুয়ালি ব্লাড থাকে না। আর আলসারেটিভ কোলাইটিসে ইউজুয়ালি আমরা পাবো ব্লাডি ডায়রিয়া। তবে ডেভিডসনে যখন ক্রনস ডিজিজ বলা আছে ওখানে দেখবেন ছোট্ট করে একটা কথা লেখা আছে। সেটা হচ্ছে ক্রনস ডিজিজে যদি ক্রনস কোলাইটিস হয় তাহলে সেক্ষেত্রে ব্লাডি ডায়রিয়া নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতেও পারে। সো ব্লাডি ডায়রিয়া হলেই যে আলসারেটিভ কোলাইটিস হবে, ক্রনস ডিজিজ হবে না এটা বলা যাবে না। যদিও এটা আনইউজুয়াল। তো বেরিয়ামিন এবারে যেটা রোস্টন আলসার বলছে তার মানে আপনাকে এটা ইন্ডিকেট করছে যে এটা ক্রনস ডিজিজ। তাহলে বেরিয়ামিন রোস্টন আলসার এটা হচ্ছে ক্রনস ডিজিজে পাওয়া যায়। এটাও ডেভিডসন একটা ফিগার দেওয়া আছে, ছবি দিয়ে আলাদা করে মেনশন করা আছে। তাহলে ডায়াগনোস যদি ক্রনস ডিজিজ হয় সেক্ষেত্রে আমাদের হচ্ছে কোলোনোস্কোপিতে আমরা ডিসক্রিট আলসার পাবো বা স্কিপ লেশন পাবো। আর যদি আপনি আলসারেটিভ কোলাইটিস ডায়াগনোস করেন তাহলে সেক্ষেত্রে আবার অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আবার সিউডোপলিপটা বেশি ইম্পর্টেন্ট হবে। আলসারেটিভ কোলাইটিস ক্ষেত্রে কোলোনিক ডাইলেশন থাকতে পারে। তাহলে রোস্টন আলসার, স্কিপ লেশন বা ডিসক্রিট আলসার, তারপর হচ্ছে ট্রান্সমুরাল ইনভলভমেন্ট, তারপর হচ্ছে স্পেয়ারিং অফ রেকটাম, এইগুলো হচ্ছে ক্রনসের পক্ষে বেশি সাজেস্টেড। তাহলে শুধু ডায়রিয়া দেখে মানে ব্লাডি ডায়রিয়া নাকি নন ব্লাডি ডায়রিয়া এটা দেখে ক্রনস আলসারেটিভ কোলাইটিস আলাদা করা কঠিন। এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন। A 44-year-old man with celiac disease presents with pain in his hips and thigh. Blood tests performed in primary care show normal food blood count except a mild anemia. Calcium level 2.15 millimole per liter. Phosphate is low. ALP 1.5 time of upper limit, with the rest of his liver function test being normal. Hip X-ray shows linear areas of low density surrounded by sclerotic border. তাহলে সিলিয়াক ডিজিজের পেশেন্ট এখন প্রেজেন্ট করছে হিপ এন্ড থাই পেইন নিয়ে। পেশেন্টের ক্যালসিয়াম কম, ফসফেট কম, এএলপি বেশি। আর এক্স-রেতে আছে লাইনিয়ার লো ডেন্সিটি সারাউন্ডেড বাই স্ক্লেরোটিক বর্ডার। ডায়াগনোসিস কি? অস্টিওমেলাসিয়া। এক্সেলেন্ট। তাহলে সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশনস হতে পারে, পেশেন্টের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হতে পারে, ক্যালসিয়াম ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হতে পারে। আর একটা হচ্ছে ভিটামিন ডি এর ক্ষেত্রে কি পাবো? ক্যালসিয়াম ফসফেট দুইটা কম থাকবে, এএলপি বেশি থাকবে। অস্টিওপোরোসিস, অস্টিওপোরোসিস হতে পারে কিন্তু পেশেন্টের যেহেতু ক্যালসিয়াম ফসফেট দুইটাই কম, এএলপি বেশি। তাহলে অস্টিওপোরোসিস আমরা একটু আগে বলছিলাম যে অস্টিওপোরোসিস ক্ষেত্রে ইউজুয়ালি ক্যালসিয়াম ফসফেট নর্মাল থাকে, এএলপিটা নর্মাল থাকে, আনলেস দেয়ার ইজ এ ফ্র্যাকচার। ফ্র্যাকচার থাকলে এএলপিটা বাড়তে পারে, আদারওয়াইজ অস্টিওপোরোসিস ক্ষেত্রে বায়োকেমিক্যাল ফাইন্ডিং সবগুলো নর্মাল থাকবে। এখানে অস্টিওপোরোসিস কমপ্লিকেশন হতে পারে। আর এখানে যেটা বলছে এক্স-রে শোজ লাইনিয়ার এরিয়াস অফ লো ডেনসিটি সারাউন্ডেড বাই স্ক্লেরোটিক বর্ডার, এটাকে কি বলা হয়? অস্টিওমেলাসিয়ার ক্ষেত্রে এক্স-রে তে একটা ফাইন্ডিংস পাওয়া যায়, ক্যারেক্টারিস্টিক বলা যায়। এটা একটা নাম আছে, বলতে পারবেন কি বলা হয় এটাকে? স্পেলিংটা ভুল থাকতে পারে, একটু দেখে নিন। এটা লুজেনাস জোন বলা হয়, আর এটা হচ্ছে অস্টিওমেলাসিয়াতে পাওয়া যায়। হ্যাঁ, সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে অ্যান্টিবডি ডেফিসিয়েন্সি হয় কোনটা? এটা আমরা খুব আমরা প্রায় হিসেবে আমরা এটা রিপিট করি কারণ এটা পরীক্ষা আসার মতো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আইজিএ ডেফিসিয়েন্সি। আর এই সেলে অ্যাসোসিয়েশন থাকে কোনটা?
তাহলে এই সলিউশন গুলো মুখস্থ করতে হবে, যদি একটু কঠিন। সিলিয়াক ডিজির সাথে এই সলিউশন থাকছে HCl এর DQ2 আর DQ8। তাহলে এটা মনে হয় আজকে আমাদের লাস্ট কোশ্চেন ছিল। আচ্ছা, একটা লাস্ট দিয়ে শেষ করি, যেটা খুব কমনলি ভুল হইতেছে। সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে কি কি ম্যালিগনেন্সি হতে পারে? সিলিয়াক ডিজিজ অ্যাসোসিয়েটেড ম্যালিগনেন্সি, আমরা তিনটার নাম বলছিলাম। তাহলে একটা হচ্ছে টি সেল লিম্ফোমা হতে পারে, আর দুইটা কোলন, না কোলন না, আশেপাশে কোলন না, কোলনের আশেপাশে আরেকটা হতে পারে। সিলিয়াক ডিজিজ কি কোথায় বেশি হয়? কোলনে বেশি হয় নাকি স্মল বাওয়েলে বেশি হয়? স্মল বাওয়েল। তাহলে এখানে একটা হবে হচ্ছে স্মল বাওয়েল কার্সিনোমা। স্মল বাওয়েল থেকে একটু উপরে গেলে কি পাবেন? স্টোমাক। স্টোমাকে একটু উপরে গেলে ইসোফেজিয়াল। তাহলে সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে কমপ্লিকেশন হিসেবে তিনটা কার্সিনোমা হতে পারে, একটু টি-সেল লিম্ফোমা, স্মল বাওয়েল কার্সিনোমা, ইসোফেজিয়াল কার্সিনোমা। আর কি হতে পারে? অস্টিওপোরোসিস, অস্টিওমেলাসিয়া, আরেকটা হতে পারে কি? আলসারেটিভ জেজুনাইটিস মনে হয়, এটার নামটা ভুলে গেছি, এরকমই হবে মনে হয়। আলসারেটিভ জেজুনাইটিস। এখান থেকে কি কিভাবে কোশ্চেন আসতে পারে দেখেন, একটা আসতে পারে সিলিয়াক ডিজিজ কমপ্লিকেশনস কি কি হতে পারে, MCQ আসতে পারে। সিলিয়াক ডিজিজের সাথে কি কি অ্যাসোসিয়েশন আছে, তাহলে এগুলো কিন্তু সিলিয়াক ডিজিজ অ্যাসোসিয়েট কন্ডিশন, আবার কন্ডিশন দুইটাই। তাহলে অ্যাসোসিয়েট কন্ডিশন উইথ সিলিয়াক ডিজিজ এটা আসতে পারে। তারপরে আসতে পারে ইসোফেজিয়াল কার্সিনোমার রিস্ক ফ্যাক্টর কি কি আছে। তাহলে ইসোফেজিয়াল কার্সিনোমার রিস্ক ফ্যাক্টরের মধ্যে একটা আছে সিলিয়াক ডিজিজ। তারপরে আসতে পারে অস্টিওপোরোসিসের রিস্ক ফ্যাক্টর বা কজ কি কি, MCQ আসতে পারে। তাহলে অনেকভাবে এখান থেকে কোশ্চেন আসতে পারে। তাহলে সিলিয়াক ডিজিজের কমপ্লিকেশন গুলা এগুলো একটু মুখস্থ করে নেবেন। আর কোশ্চেন নাই, এগুলো কোশ্চেন ছিল। তাহলে আজকের ডিসকাশন থেকে কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, না হলে আজকে ক্লাস এই পর্যন্তই, কোশ্চেন নাই। কারো কোনো সাজেশন বা কোশ্চেন আছে? ওকে, ঠিক আছে, ওয়েলকাম।